সো হাই ভিডিও এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের লাস্ট মিনিটের সাজেশনস বানিয়ে দিচ্ছি বা মক টেস্ট বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ভিডিওতে যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের বলবো এই কোশ্চেন্সগুলো ভালো করে গেলে তুমি কিন্তু 100% কমন পেয়ে যাবে। সো এর আগের বারেও 2024-এর তুমি মক টেস্ট চেক করতে পারো, সেখানেও কিন্তু 100% কমন ছিল। এবার কোশ্চেন্সগুলো যখন বলবো একটুখানি ভালো করে বুঝে নিও, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে। শুধু স্ক্রিনশট মেরে চলে যেও না, তাহলে কিন্তু কিছু প্রবলেম ফেস করতে হবে, বুঝে গেছে? এবার কয়েকটা কথা বলে দিই কোশ্চেন্সগুলো বলার আগে, তাহলে তোমাদের কিছুটা হেল্প হবে। সেটা হচ্ছে কি, তোমরা যদি আমাকে প্রথম থেকে ফলো করে দেখো, দেখবে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্সে সবার আগে ইউটিউবে ভিডিও পোস্ট করি। 2025-এও সেকেন্ড সেমিস্টার আগে ভিডিও পোস্ট করেছিলাম 14 এপ্রিল। সেখানটায় আমি তোমাদের ভিডিওটা কমেন্ট বক্সে পিনও করে দিচ্ছি। সেখানটায় দেখবে আমি যে কোশ্চেন্সগুলো দিয়েছিলাম, অ্যান্ড ওখানটা একটা কথা বলেছিলাম যে আমি এই 14 এপ্রিল যে কোশ্চেন্সগুলো দিচ্ছি এর বাইরে আর কোনো সাজেশনস হয় না। এই কোশ্চেন্সগুলো দেখবে পরবর্তীকালে বিভিন্ন দাদারা ইউটিউবের চ্যানেলে দেবে তাদের, এই কথাটা বলেছিলাম। তো তুমি চেক করে দেখতে পারো 14 এপ্রিল ভিডিওটা দেখে, সবার আগে যে ভিডিওটা পোস্ট করা ছিল ওই কোশ্চেন্সগুলো দিচ্ছে। ইভেন একটা স্টুডেন্ট আমাকে বলছিল, দাদা ওই কোশ্চেন্সগুলো নর্মালি হচ্ছে কি অর্ডারও চেঞ্জ করিনি, যে আমি প্রথমে ভিক্টোরিয়ান এজ রেখে তারপর রোম্যান্টিক এজ রেখেছি, দেন সেইগুলোর অর্ডারও কিন্তু মোটামুটি চেঞ্জ করিনি, সেইভাবে দিয়ে দিয়েছে। তো এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, 2024-এ তোমরা তো 2025-এ পরীক্ষা দেবে। 2024-এ হচ্ছে কি তোমাদের যারা সিনিয়র ওরা পরীক্ষা দিয়েছিল, বাট এই 2024-এ গোটা ইউটিউব বেসিক্যালি ভুল সাজেশন পোস্ট করেছিল। তো সেটা একটা কারণ এই জিনিসটা করার জন্য। বাট নর্মালি কোনো একটা পার্টিকুলার ব্যক্তির সাজেশনস কপি করার জন্য কিছু কিন্তু মিনিমাম নলেজ তোমার লাগবে ইংলিশ লিটারেচারে। তো সেটাও কিন্তু তাদের এখনো বিল্ড করে উঠতে পারেনি। এবারেও কিন্তু কাইন্ড অফ কতগুলো জিনিস অনেকে ভুলভাল জিনিস পোস্ট করেছে। তোমাদের আমি সেই কারণের জন্য একটুখানি ভালো করে বুঝিয়ে দেবো সাজেশনসটা, এবং কোন কোশ্চেন্সগুলো কীভাবে করবে। যাদের প্রিপারেশনস একদম খারাপ তারা একটা করলে কোনটা করবে, যদি দুটো করো তাহলে কোনটা করবে, ঠিক আছে, একটুখানি বলে দেবো। ইভেন তারপরে তোমাদের পরীক্ষার একদিন আগে আমি আরেকটা ভিডিও পোস্ট করি, সেখান থেকে তো আরও স্পেসিফিকভাবে তোমাদের বলে দেবো যে কোন কোশ্চেন্সটা একটা করে করলে কোনটা করবে, ঠিক আছে? তো চলো এবার হচ্ছে কি যে সাজেশনসটা দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা। তো প্রথমে তোমাদের একটুখানি কোশ্চেন প্যাটার্নটা একটুখানি বলে দিও, অনেকে জানো বাট হয়তো অনেকে ভুলে গেছো। তোমাদের কিন্তু টোটাল দুটো সেকশন আছে ডিএসসি 2 এ। একটা হচ্ছে কি যে তোমাদের সেকশন 1, একটা হচ্ছে সেকশন 2। সেকশন 1-এ তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজ সেকশনসটা পড়তে হচ্ছে। সেখানটায় 15 মার্কসের 3টে প্রশ্ন আসবে, একটা করতে হবে অ্যান্সার্স, অ্যান্ড তারপরে 5 মার্কসের 3টে প্রশ্ন আসবে, লিখতে হবে কিন্তু একটা। সেকশন 2-এ তোমাদের 5টা গল্প আছে, 5টা গল্পের মধ্যে থেকে 5টা থেকে তোমাদের কিন্তু 15 মার্কসের 5টা প্রশ্ন দেবে, যে কোনো 3টে গল্প থেকে তোমাকে কিন্তু অ্যান্সার্স করতে হবে। নেক্সট 5 মার্কসের 5টা আসবে গল্প 5টা থেকে, যে কোনো দুটো অ্যান্সার তোমাদের কিন্তু করতে হবে। তো তুমি গল্পগুলো থেকে 5টা থেকে 5টা না করলে 3টে করতে পারো, যে কটা পরীক্ষাতে আসবে সেই কটা কিন্তু তুমি কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। ফার্স্ট যে প্রশ্নটা, যেটা আমি একদম 14 এপ্রিল থেকে বা একদম সবার আগে থেকে বলে আসছি, যেটা ইম্পর্টেন্ট সবার প্রথমে, সেটা হচ্ছে কি যে এই প্রশ্নটা, write a brief essay on the importance and the contributions of the women novelists of the Victorian period with special reference to any two major women novelists. এটা অবশ্যই ঘুরে আসতে পারে, ডিসকাস দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য ভিক্টোরিয়ান উইমেন নোভেলিস্ট উইথ রেফারেন্স টু এনি টু অফ দ্য নোভেলিস্ট। দেখবে 14 এপ্রিলের ভিডিওটা এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা অ্যাড জয়েন করে এই দুটো রেখেছিলাম, এটা আমি পরে অ্যাড করেছি, বাট দেখবে অনেকে এই দুটো প্রশ্নই হুবাহু নর্মাল হচ্ছে কি তুলে দিয়েছে, এমন একটা ব্যাপার। যাই হোক, নেক্সট প্রশ্নটা ঘুরে আসতে পারে, ব্রিফলি অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য ব্রন্টি সিস্টার্স। তো একটা প্রশ্নই ভিক্টোরিয়ান এজের এই প্রশ্নটা বিভিন্নভাবে বা 3ভাবে ঘুরে আসতে পারে, বোঝা গেছে? এবং এই নোটসটা তুমি কাদেরকে নিয়ে বানাবে যাতে তোমার এক্সট্রা 5 মার্কসের প্রশ্ন করতে হবে না, সেটাও কিন্তু মেনশন করে দিয়েছি। যেমন শার্লটকে নিয়ে লিখতে হবে, এমলিকে নিয়ে লিখতে হবে, অ্যানকে লিখতে হবে, জর্জ ইলিয়টকে নিয়ে লিখতে হবে এবং চার্লস ডিকেন্সকে নিয়ে লিখতে হবে। এবার একটুখানি বলে দিই, যদি উইমেন মেনশনস করে তাহলে কিন্তু তোমাকে চার্লস ডিকেন্স বাদ দিতে হবে, যদি উইমেন মেনশনস না করে তাহলে তোমাকে কিন্তু চার্লস ডিকেন্স লিখতে হবে, বুঝে গেছে? না লিখলেও সমস্যা নেই, এই অবধি লিখলেও হয়ে যাবে। এবং যদি প্রশ্নটা এইভাবে দেয় ঘুরিয়ে, ব্রিফলি অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য ব্রন্টি সিস্টার, তাহলে তোমাকে কিন্তু এই অবধি লিখতে হবে, ঠিক আছে? তুমি চাইলে এইটুকু লিখতে পারো, মা শার্লট, এমলি, অ্যান এবং হচ্ছে কি জর্জ ইলিয়ট, এই চারজনকে লিখতে পারো, বাট ব্রন্টি সিস্টার বেসিক্যালি এই অবধি। হ্যাঁ, তো বুঝে দিলাম। তাহলে যদি তুমি নোটসটা কেমন প্রশ্ন যদি যেমনভাবে আসবে তোমাকে কিন্তু অ্যান্সারটা ঠিক তেমনভাবে কিন্তু করতে হবে। যদি উইমেন না মেনশনস করে তাহলে তুমি চার্লস ডিকেন্স রাখতে পারো, যদি হচ্ছে কি ব্রন্টি দেয় তাহলে এই অ্যান অবধি তোমাকে লিখতে হবে, বুঝে গেছে? এই তিনজনকে লিখতে হবে। এবার এইগুলো দিলাম কেন, চার্লস ডিকেন্সকে দিলাম কেন, বা অ্যান বা হচ্ছে কি জর্জ ইলিয়টকে দিলাম কেন? তার কারণ এই যে শার্লট বলো বা এমলির উইদারিং হাইটস, এগুলো কিন্তু ফর 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে তুমি এমন একটা নোটস বানালে যাতে তোমার 5 মার্কসের প্রশ্ন কিন্তু কভার হয়ে যাবে, ওই কারণের জন্য এগুলো একসাথে মেনশনস করে দেওয়া, ঠিক আছে? তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমাদের ডিএসসি 2 এ এই প্রশ্নটা, এবং এটা আসার চান্স সব থেকে বেশি,
বুঝে গেছে? নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, রাইট এ ব্রিফ নোট অন দ্য ইংলিশ এসাইস্ট অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড। বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, রাইট এ নোট অন দ্য ইংলিশ পার্সোনাল এসে অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স বা স্পেশাল এমফেসাইজ অন এনি টু এসাইস্ট অফ ইউর চয়েস। বা বলতে পারে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ নন ফিকশন প্রোজ অফ রোম্যান্টিক পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু এসাইস্ট। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন কতভাবে ঘুরে আসতে পারে বলে দিলাম এখানটায়। এবার দেখো নোটসটা কাদেরকে নিয়ে বানাতে হবে। যেমন তোমাকে এই নোটসটা চার্লস ল্যাম্পকে নিয়ে লিখতে হবে, তার কারণ চার্লস ল্যাম্পের রেস অফ এরিয়াটা ফার্স্ট 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। স্যামুয়েল টেলর কোলরিজকে লিখতে হবে, তার কারণ এই স্যামুয়েল টেলর কোলরিজের বায়োগ্রাফি লিটারেরি ইম্পর্টেন্ট ফর 5 মার্কস। ওয়াল্টার স্কট বা জেন অ্যাস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিসটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই নোটসটা তুমি এদেরকে নিয়ে বানাবে, তাহলে হচ্ছে কি তোমার আর এক্সট্রাভাবে এই জেন অ্যাস্টিন বা হচ্ছে স্যামুয়েল টেলর কোলরিজ বা চার্লস ডিক ল্যাম্পের এই এসব এরিয়া, এগুলোর 5 মার্কসের জন্য এক্সট্রাভাবে তোমাকে করতে হবে না। ঠিক আছে, বুদ্ধি করে পড়লে কম পড়তে হয়, আদারওয়াইজ কিন্তু এইগুলো তোমাকে কিন্তু সেপারেটলি 5 মার্কসের জন্য অনেক করতে হতো। বুঝে গেছে? তাহলে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই দুটো প্রশ্ন। ঠিক আছে, তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার এই প্রশ্নটা কি দিয়েছি দেখো, রাইট এ নোট দ্য ভার্জিনা উলফ ফর জেমস জয়েস অ্যাজ এ মডার্ন নোভেলিস্ট। তোমাদের বেসিক্যালি ভার্জিনা উলফটা বেশি ইম্পর্টেন্ট 15 মার্কসের ক্ষেত্রে। জেমস জয়েসে তোমাদের 2024-এ চলে এসেছিল, ওটা আসার চান্স কম, বাট এইভাবে কিন্তু ঘুরিয়ে দিতে পারে মডার্ন নোভেলিস্টের কনটেক্সটে। এবার এই প্রশ্নটা আর একভাবে আসে, সেটা এইভাবে আসে, রাইট অ্যান এসে অন দ্য মডার্ন প্রোজ উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু মেজর রাইটার। যদি এইভাবে আসে তাহলে তুমি হচ্ছে কি যে চাইলে জেমস জয়েস বা জোসেফ কনরেড বা ইএম ফরস্টারকে লিখতে পারো, আদারওয়াইজ ভার্জিনা উলফ আর জেমস জয়েসকে নিয়ে কিন্তু লিখতে পারো এই প্রশ্নটার ক্ষেত্রে, মানে সেকেন্ড অন প্রশ্নটার ক্ষেত্রে। আদারওয়াইজ ডিরেক্টলি কিন্তু ভার্জিনা উলফ দিতে পারে। এবার আর একটা জিনিস বলে দিই, তোমরা দেখবে স্ট্রিম অফ কনসিয়াসনেস বলে একটা ন্যারেটিভ টেকনিক আছে বা রাইটিং স্টাইল আছে, নোভেল লেখার একটা স্টাইল বলতে পারো বা টেকনিক বলতে পারো, স্ট্রিম অফ কনসিয়াসনেস। স্ট্রিম অফ কনসিয়াসনেস বেসিক্যালি ভার্জিনা উলফও লিখতো, জেমস জয়েসও লিখতো। যদি পরীক্ষাতে স্ট্রিম অফ কনসিয়াসনেস দেয়, তুমি কিন্তু ভার্জিনা উলফ বা জেমস জয়েস দুজনকে লিখতে পারো, আদারওয়াইজ ভার্জিনা উলফকে নিয়েও কিন্তু তুমি কিন্তু লিখতে পারো। বাট ভার্জিনা উলফটা অতটা 15 মার্কসের জন্য ইম্পর্টেন্ট নয়, ফর 5 মার্কসের জন্য বেশি ইম্পর্টেন্ট। ওই কারণের জন্য আমি স্ট্রিম অফ কনসিয়াসনেসটা সেপারেটলি 5 মার্কসের জন্য দিয়ে দিয়েছি। তোমরা এই তিনটে প্রশ্ন করলে এখান থেকে কিন্তু একটা 100% কমন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবার যদি যারা একটা করতে চাইছো, দাদা কোনটা করবো একটা করলে, এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যারা একটা করতে চাইছো, একটু রিস্ক নিতে চাইছো, তোমরা কিন্তু এই একটা প্রশ্ন করে যেতে পারো, এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। পারলে দুটো করে যেও, সব থেকে সেফ থাকবে তুমি, আদারওয়াইজ একটা চাইলে করতে পারো রিস্ক নিতে চাইলে। বুঝে গেছে? এবার চলো 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নিই। 5 মার্কসের প্রশ্ন আমি যেটা প্রথম থেকে রেখে আসছি সেইগুলোই কিন্তু দিয়েছি, আমি কোনো রকম কোশ্চেন চেঞ্জ করি না আমি। যেমন প্রথম 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা, ব্রিফলি ডিসকাস ওয়ান এপিসোডারি নোভেল অফ দ্য 18th সেঞ্চুরি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা ঘুরে আসতে পারে। একটা এপিসোডের নাম হচ্ছে কি যে প্যামেলা, এবং প্যামেলা কে লিখেছে স্যামুয়েল রিচার্ডসন। তো তোমাকে প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, শুধু বলতে পারে স্যামুয়েল রিচার্ডসন 5 মার্কসের জন্য লেখো, বা প্যামেলা 5 মার্কসের জন্য লেখো, বা এপিসোডারি নোভেল 5 মার্কসের জন্য লেখো। তো একই, ঠিক আছে নর্মালি অ্যান্সারসটা। এবার 18th সেঞ্চুরি থেকে আরও কতগুলো প্রশ্ন আছে, যেমন হেনরি ফিল্ডিং ফর 5 মার্কসের জন্য দিতে পারে, বা এটা 15 মার্কসের জন্য কিন্তু দিতে পারে, হেনরি ফিল্ডিং, তো ওই জন্য দিলাম। ঠিক আছে, এবং আরেকটা প্রশ্ন দিতে পারে যে রাইট এ শর্ট এসে অন দ্য রাইজ অফ দ্য নোভেল অফ 18th সেঞ্চুরি উইথ স্পেশাল রেফারেন্স টু এনি ওয়ান নোভেলিস্ট। তো 18th সেঞ্চুরি একটা নোভেলিস্টের কন্টেক্সটে লিখতে পারে। যদি এরকমভাবে ঘুরে আসে তাহলে তোমাকে ড্যানিয়েল ডিফোর, রবিনসন ক্রুসো, ওয়াল্টার স্কটের হচ্ছে কি যে এইভাবে লিখতে হয় তোমাকে। এবার বেসিক্যালি এই প্রশ্নটা একটা কম্বাইন্ড প্রশ্ন, 18th সেঞ্চুরির এজ থেকে যতগুলো 5 মার্কসের প্রশ্ন আসতে পারে আমি এই প্রশ্ন দিয়ে দিয়েছি। কেউ যদি মনে করো দাদা একটা 5 মার্কসের প্রশ্ন করবো, তাহলে কিন্তু এটা করে যেতে পারো, একটু রিস্ক হবে, বাট এখান থেকে তুমি একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। বুঝে গেছে? এবার নেক্সট প্রশ্ন হচ্ছে কি স্ট্রিম অফ কনসিয়াসনেস। ওই যে বললাম ভার্জিনা উলফ বা জেমস জয়েস এরাও কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকে তাদের নোভেলটা লিখতো। বাট ভার্জিনা উলফ প্রথম দিকে যে নোভেলগুলো তুমি পাবে সেটা কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকে উনি লিখতেন না, পরবর্তীকালে উনি কিন্তু নোভেলগুলো স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকে লিখেছিলেন। ঠিক আছে, তো তেমন ক্যাথরিন ম্যানসফিল্ডও কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকে কিন্তু নোভেল তার লিখতেন। তো বেসিক্যালি স্ট্রিম অফ কনসিয়াসনেস আসলে তুমি কিন্তু ক্যাথরিন ম্যানসফিল্ডকে নিয়েই কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস নোটটা বানাতে পারো, আদারওয়াইজ ভার্জিনা উলফকে নিয়ে তুমি কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস নোটটা বানিয়ে নিতে পারো।
বেসিক্যালি তোমাদের স্ট্রিম অফ কনসিয়াসনেসটাই 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। ক্যাটসিন ম্যাসফিল্ডটা 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট নয়, বাট ক্যাটসিন ম্যাসফিল্ডের ব্লিস, ডলস হাউস বা প্রিলুড এগুলো কিন্তু 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। তাহলে তুমি একটা কম্বাইন নোটস বানাবে, ক্যাটসিন ম্যাসফিল্ড, তার স্টাইল, স্ট্রিম অফ কনসিয়াসনেস এবং তার যে শর্ট স্টোরিগুলো ব্লিজ, ডলস হাউস বা প্রিলুড এগুলো কিন্তু সাথে একটা কম্বাইন একটা নোটস বানিয়ে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি জোনাথন সুইফট। জোনাথন সুইফটের হচ্ছে কি গালফের ট্রাভেলস, এটা কিন্তু ফর 5 হচ্ছে ইম্পর্টেন্ট, বোঝা গেছে? তাহলে এই অবধি করলেও কিন্তু হয়ে যাবে, বাট আমি একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নটা বেসিক্যালি জোসেফ অ্যাডিসনের স্পেকটেটর অ্যান্ড রিচার্ড স্টিলের টেটলার এগুলো কিন্তু 5 মার্কসের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তো আমি এই রেটার বাদ দিতে পারিনি, তোমাদের কিন্তু এটাও একটা এক্সট্রা হিসেবে দিয়ে দিলাম। যারা পড়ছো এইটা করে নিও, আদারওয়াইজ যারা পড়তে চাইছো না তুমি চাইলে একটা করতে চাইলে এটা করে নিও, আদারওয়াইজ এই 3টে করলেও তুমি কিন্তু এখান থেকে একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার কতগুলো জিনিস তোমাদের একটুখানি বলে দিই। এই যে জোসেফ অ্যাডিসন, মানে এই যে জোসেফ অ্যাডিসন্স বা রিচার্ড স্টিল, এরা কিন্তু বাই এনি সেন্স কোনোভাবেই কিন্তু রোম্যান্টিক এজের নয়। অনেক গাধা আছে ইউটিউবে যারা জোসেফ অ্যাডিসন বা রিচার্ড স্টিলকে মোটামুটি হচ্ছে কি যে রোম্যান্টিক এজের সাথে কিন্তু এদেরকে মেনশনস করে দেয়, বাট এরা কিন্তু রোম্যান্টিক এজের নয়। ওই যে বললাম না প্রথম দিকে যে কোনো একটা পার্টিকুলার লোকের সাজেশনস কপি করতে গেলেও একটা মাথায় তোমাদের এজ, কোন এজের কোন রাইটার সেটা জানতে লাগবে, সেটা কিন্তু তারা জানে না। ওরা দেখেছে যে আমি জোসেফ অ্যাডিসন্স দিয়ে দিয়েছি, রিচার্ড স্টিল দিয়ে দিয়েছি, বাট এরা যে 18th সেঞ্চুরির বা অগাস্টানেস বা নিউ ক্লাসিক্যাল এজের সেটা দেখেনি। এই কোশ্চেন্সগুলোই বা এদেরকেই হচ্ছে কি রোম্যান্টিক এজের মেনশনস করে দিয়েছে, এবং বুদ্ধি করে জোসেফ অ্যাডিসনের জোসেফ বাদ দিয়ে অ্যাডিসন মেনশনস করে দিয়েছে, এবং রিচার্ড স্টিলের স্টিল রিচার্ড বার্ডির স্টিল মেনশনস করে দিয়েছে, যাতে যদি 5 মার্কের জন্য বা কোনোভাবে আসে তাহলে বলতে পারবে দেখো আমি অ্যাসিস্ট্যান্স দিয়েছিলাম। বাট ওরা কোশ্চেন এদেরকে রেখেছে রোম্যান্টিক এজের, তো রোম্যান্টিক এজের কিন্তু এরা নয়, বুঝে গেছে? তো এই জিনিসগুলো একটুখানি ফলো করো, আদারওয়াইজ কিন্তু তোমাকে তোমার মার্কস খেয়ে নেবে ইউটিউবার, বুঝে গেছে? তো তোমাদের এই অবধি দিলাম আমি, এবং এটাও একটুখানি করে নিও, তার কারণ জোসেফ অ্যাডিসনের স্পেকটেটর 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট, এবং এই যে স্টিলের হচ্ছে টেটলারটা 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট, বোঝা গেছে? এবং ওভারঅল যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে তাহলে এইভাবে আসতে পারে, ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ পিরিয়ডিক্যাল এসে ডিউরিং দ্য 18th সেঞ্চুরি। তো তোমরা একটুখানি চেষ্টা করো যারা পড়ছো এই প্রশ্নটা একটুখানি 15 মার্কসের জন্য করে নেওয়া, মানে এই দুজনকে নিয়ে জোসেফ অ্যাডিসন এবং রিচার্ড স্টিলকে নিয়ে এই পিরিয়ডিক্যাল এসের কনসেপ্টে একটা 15 মার্কসের প্রশ্ন এক্সট্রা হিসেবে করে নেওয়া। তাহলে 4টে 15 মার্কসের প্রশ্ন দিলাম আর 3টে 5 মার্কসের দিলাম, এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং আরেকটা ভালো কথা বলি তোমাদের আমি, যদি এই 4টে 15 মার্কসের প্রশ্ন করে নাও, মানে প্রথমে 3টে আর এই লাস্টেরটা, এই 4টে করে নেওয়ার পরে তুমি যদি মনে করো আমি 5 মার্কসের প্রশ্ন করবো না, তাহলে করতে হবে না, ঠিক আছে? শুধু এইটা করে নিও, আর কিছু করতে হবে না, এই দুটো না করলেও চলবে। মানে 4টে 15 মার্কস এবং এই জোনাথন সুইফটের এই প্রশ্নটা করে নিও, তাহলে হয়ে যাবে, বুঝে গেছে? এবার যদি কেউ জিজ্ঞাসা করে দাদা কোন প্রশ্নগুলো ডিরেক্টলি 5 মার্কের জন্য দিতে পারে, তুমি তো বিভিন্ন অল্টারনেটিভ ভাবে দিয়েছো, যেমন স্যামুয়েল রিচার্ডসনের হচ্ছে কি যে প্যামেলা, বা ডেনিয়েল ডিফের হচ্ছে কি রবিনসন ক্রুসো, বা জোনাথন সুইফটের এই কনসেপ্টটা, বা রিচার্ড স্টিল হচ্ছে কি যে তোমার স্পেকটেটর বা টেটলার, এগুলো কিন্তু 5 মার্কের জন্য সেপারেটলি কাইন্ড অফ ইম্পর্টেন্ট। তো তুমি হচ্ছে কি 15 মার্কের জন্য কোন নিচ্ছ, তাহলে সেপারেটলি আর করতে হবে না, বুঝে গেছে? এবার সেকশন 2 এ চলো। সেকশন 2 এ তোমাদের ফার্স্ট প্রশ্ন লিখেছি আমি অফ স্টাডিজ থেকে। অফ স্টাডিজে বেসিক্যালি এর আগের বারে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম সবাইকে, টোটাল যারা নোটস কিনেছিল ওদেরকে আমি দুটো প্রশ্ন দিয়েছিলাম, তো দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছিলাম, হুবাহু কমন পড়েছিল, বুঝা গেছে? তো আমি এবারেও তোমাদের কাইন্ড অফ একটা প্রশ্ন দিচ্ছি, বাট প্রশ্নটা কতভাবে ঘুরিয়ে আসতে হবে একটুখানি দেখে নিও। অনেক স্টুডেন্ট আছে যারা বুঝতে পারবে না, অনেক হয়তো বুঝতে পেরেছে বা বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না, ওই কারণে জন্য কতভাবে আসতে পারে প্রশ্নটা ওই কারণে যে রেখে দিয়েছে আমি। প্রথম প্রশ্ন দেখো কি রেখেছি, ইন হিজ এসে অফ স্টাডিজ ডাজ বেকন ভ্যালু স্টাডি ফর হিজ ওন সেক অর প্র্যাকটিক্যাল ইউজ। বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, অ্যানালাইজ দ্য এসে অফ স্টাডিজ অ্যান্ড শো ইট ইজ ডিস্টিংটিভ ফিচার্স। বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, ইন হিজ এসে অফ স্টাডিজ হাউ ডাজ বেকন ব্যালেন্স স্টাডিজ experience and observations for practical wisdom. বা বলতে পারে, the value of Bacon's essays depends largely on their wisdom and it is forcible expressions discussed with reference of studies. বা বলতে পারে, it has been claimed by Bacon that his essay come home to man's business and bosom discuss the validity of the claim with reference to the essay of studies. বা বলতে পারে, what did Bacon have in mind when he described his essay as counsel civil and moral. বা বলতে পারে, Bacon was a pragmatist
substantiate your answers in the light of his essay of his studies বা বলতে পারে critically analyze of his studies to bring out Bacon's quality as an essayist বা বলতে পারে Francis Bacon is called the father of modern essays, critically comment on how of his studies justifies it বা বলতে পারে what purpose and benefits of studies does Bacon describe in his essay of his studies বা বলতে পারে discuss Francis Bacon's pragmatic approach to knowledge and learning of his studies, support your answers with examples from the text বা একটা কোটেড লাইন তুলে প্রশ্ন দিতে পারে some books are to be tasted are others to be swallowed and some few to be chewed and digested and how Bacon masterfully employs metaphor to understand it better way তো এই প্রশ্ন যতগুলো প্রশ্ন রেখেছি এই সবগুলো প্রশ্নর অ্যান্সার্স কিন্তু একই জাস্ট অনেকে বুঝতে পারবে না যে কোনো একটা পার্টিকুলার যেটা তুমি করে গেছো সেটা করলেও এতগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে ওই কারণের জন্য এতগুলো অর হিসেবে রাখা তোমরা কিন্তু প্রত্যেক কটা অর প্রশ্ন কিন্তু চোখ বুলিয়ে বুলিয়ে যাবে বাট যতটুকু আমার মনে হচ্ছে তোমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু ডিরেক্টলি কমন পেয়ে যেতে পারো আদারওয়াইজ এই প্রশ্নগুলো যতগুলো অর রেখেছি এর মধ্যে তুমি কিন্তু কমন পেয়ে যাবে বুঝে গেছে এবং একটা জিনিস বলে দিই বাই চান্স যদি কমন না পড়ে তাহলে আমার যে অর প্রশ্নগুলো আমি রেখেছি এটার জন্য যেটা অ্যান্সার্স মুখস্থ করছে সেটা লিখে আসবে ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে হচ্ছে কি ড্রিম চিলড্রেন থেকে ড্রিম চিলড্রেনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার কনসিডার ড্রিম চিলড্রেন এ রেফারি ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এসে বা বলতে পারে ডিসকাস ল্যাম্পস ইউজ অফ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন ড্রিম চিলড্রেন রেফারি বা বলতে পারে কামেন্ট অন ল্যাম্পস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন উইথ রেফারেন্স টু ড্রিম চিলড্রেন বা বলতে পারে ড্রিম চিলড্রেন এ রেফারি অ্যাজ এ পার্সোনাল এসে বা বলতে পারে টাইটেলটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মানে যদি সেপারেটলি জিজ্ঞাসা করো তাহলে কিন্তু অটোবায়োগ্রাফিক্যাল এসে টাইটেল এগুলো কিন্তু সেপারেটলি ডিরেক্টলি পড়বে মানে এই যতগুলো এখানটায় প্রশ্ন রাখা আছে সবার প্রশ্নের অ্যান্সার সেম বাট যে প্রশ্নগুলো ডিরেক্টলি পড়তে পারে সেটার জন্য বললাম যে অটোবায়োগ্রাফিক্যাল এসে অ্যান্ড টাইটেল যেটা ডিরেক্টলি পড়তে পারে বা পার্সোনাল এসে বুঝে গেছে বা প্রশ্নটা ঘুরে আসতে পারে কামেন্ট অন দ্য ইউজ অফ হিউম্যান অ্যান্ড প্যাথোস in Dream Children Reverie by Charles Lamb বা বলতে পারে comment on the Charles Lamb lyrical prose style as evident in Dream Children Reverie বা বলতে পারে critically comment on the existence of the playful and serious element in the essay of Lamb with special reference to Dream Children বা বলতে পারে how does Lamb mix reality and imagination in Dream Children বা বলতে পারে discuss Charles Lamb a romantic essay with reference to Dream Children Reverie এবার একটা কথা বলে দিই যদি এই প্রশ্নটা আসে তাহলে কিন্তু মোটামুটি এই প্রশ্নটা একটু সেপারেটলি করলে ভালো হয় বিকজ এই রোম্যান্টিক এসাইজের কনসেপ্টটা অটোবায়োগ্রাফিক্যাল কনসেপ্টের এতে পড়ে না তো বেসিক্যালি হচ্ছে কি যে তুমি যদি এই প্রশ্নটা যদি তুমি ধরো এই প্রশ্নটা মুখস্থ করেছো অটোবায়োগ্রাফিক্যাল এসে মুখস্থ করে গেছো অ্যান্ড পরীক্ষাতে এটা আসলো লিখলে একটুখানি কম মার্কস পাবে বাট মোটামুটি মিনিমাম একটা মার্কস পাবে এটা অতটা ইম্পর্টেন্ট নয় ওই কারণে অ্যাডজন হিসেবে দিয়ে দিলাম সেপারেটলি করে চাইলে করে নিতে পারো ঠিক আছে নেক্সট আসি হচ্ছে কি তোমার টেম্পোরারি ম্যাটার এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি এ টেম্পোরারি ম্যাটার মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন টেম্পোরারি ম্যাটার থেকে টাইটেলটা বা প্রশ্নটা ঘুরে আসতে পারে অ্যাসেস এ টেম্পোরারি ম্যাটার অ্যাজ এ শর্ট স্টোরি বা প্রশ্নটা ঘুরে আসতে পারে ক্রিটিক্যালি ডিসকাস দ্য ইউজ অফ আইরন ইন দ্য টেম্পোরারি ম্যাটার ডিসকাস দ্য সিম্বলিজম অফ দ্য লাইট অ্যান্ড ডার্কনেস বা এই লাইট অফ ডার্কনেসের কনসেপ্টটা এবার দিতে পারে যে ডিসকাস সিম্বলিজম অফ ব্ল্যাকআউট ঠিক আছে মানে একই কনসেপ্ট বা এন্ডিং দিতে পারে ঘুরিয়ে ফিরে বা থিম অফ গ্রিপ দিতে পারে ঘুরিয়ে ফিরে ঠিক আছে এখান থেকে কিন্তু প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে নেক্সট আসছে হচ্ছে কি যে অ্যারাবি থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে শো হাউ জয়েস অ্যারাবি ইজ এ স্টাডি অফ অ্যাডোলেসেন্স এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবার এই প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসতে পারে যেমন বলতে পারে ডিসকাস অ্যারাবি অ্যাজ এ শর্ট স্টোরি বা বলতে পারে কনসিডার অ্যারাবি অ্যাজ এ কামিং এজ অফ স্টোরি বা বলতে পারে অ্যারাবি ইজ এ স্টোরি অফ দ্য মুভমেন্ট ফ্রম দ্য ইনোসেন্স টু নলেজ বা বলতে পারে ডিসক্রাইব দ্য বয় ন্যারেটর অ্যাডোলেসেন্স এক্সপিরিয়েন্স ইন দ্য জেমস জয়েস অ্যারাবি বা বলতে পারে ক্রিটিক্যালি ডিসক্রাইব দ্য বয়েস জার্নি টু দ্য অ্যারাবি হোয়াট এফেক্ট did it produce on his mind বা বলতে পারে comment on the symbolism in Arabi বা বলতে পারে character of the narrator বা বলতে পারে discuss the view that Arabi is not merely a story it is a vivid waiting discuss বা বলতে পারে Arabi is a story of both expectation and frustration বা বলতে পারে quest of ideal
ইজ দ্য মেন থিম, বলতে পারে আফটার জয় ইজ এ পেন পিকচার অফ অ্যারাবি, বা বলতে পারে ডাবজিল লাইফ, বা হচ্ছে কি যে স্টোরি অফ অ্যাবিফেনি। ঠিক আছে, এভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে দিতে পারে। তো বেসিক্যালি একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে ফিরে দিতে পারে সেটা কিন্তু দেখে নিও, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। বোঝা গেছে? নেক্সট লাস্ট 15 মার্কসের প্রশ্ন ফ্রম হচ্ছে কি যে শুটিং অ্যান এলিফেন্ট। শুটিং অ্যান এলিফেন্ট থেকে তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো থিম অফ এম্পেরিয়ালিজম। থিম অফ এম্পেরিয়ালিজম থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা ঘুরে আসতে পারে থটস অফ অন দ্য ব্রিটিশ এম্পায়ার, এবার ঘুরে দিতে পারে, বা টাইটেলটাও কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। বোঝা গেছে? বা বলতে পারে নেটিভ টেকনিকটা লেখো, বা বলতে পারে হচ্ছে কি সিম্বলিজমটা লেখো, এলিফেন্টটাকে কীভাবে সিম্বলাইজ করা হয়েছে, বা শুটিং এপিসোডটা লেখো, কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। বোঝা গেছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার পাঁচটা স্টোরি থেকে তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম। তো তুমি যদি মনে করো যে কোনো 3টে স্টোরি থেকে 3টে প্রশ্ন করব, তাহলেও কিন্তু হবে। ঠিক আছে? তো তুমি কিন্তু 3টে স্টোরি থেকে 3টে করতে পারো, যার যেটা সুবিধা তুমি কিন্তু করতে পারো, যেহেতু পরীক্ষাতে 5টা থেকে আসে, আমি 5টা থেকে কিন্তু দিয়ে দিলাম। এবার আসি হচ্ছে কি ফর 5 মার্কস। একটা কথা বলে দিই, অফ স্টাডিজ বলো বা যে কোনো স্টোরি থেকে নর্মালি হচ্ছে কি যে 5 মার্কসের প্রশ্ন সেপারেটলি করতে হয় না। তোমার যদি ইংলিশ একটুখানি মিনিমাম ভালো থাকে, আমি বা যদি আমার নোটস কেনো, তাহলে কিন্তু ওখানটায় যে নোটস আমি দিয়ে দিয়েছি সেইখানটায় এমনভাবে নোটসটা প্রিপেয়ার করা আছে, তোমাকে সেপারেটলি আর 5 মার্কসের প্রশ্ন করতেই হবে না। ঠিক আছে? তো তুমি কিন্তু চাইলে আমার থেকে নোটস কিনতে পারো, বা থার্ড সেমিস্টার আমার থেকে পড়তে পারো। বেসিক্যালি যারা পড়তে চাও তোমরা কিন্তু এই নাম্বারে 9382012069 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। সেক পেপারের কিন্তু তুমি গোটা দুনিয়াতে হচ্ছে কি যে ফর্ম্যাট পাবে না অ্যাকাডেমিক রাইটিংয়ের, আমার কাছে কিন্তু ফর্ম্যাট অ্যাভেলেবেল আছে। তুমি কিন্তু ফর্ম্যাট ইউজ করেও কিন্তু মোটামুটি সাপ্লির হাত থেকে বাঁচতে পারো। বোঝা গেছে? এবং আমি তো এখন যারা নোটস কিনতে সেক পেপারের, তাদেরকে আবার পেজ গ্রুপেও অ্যাড করে দিচ্ছি, প্র্যাকটিস সেশনসটাও কিন্তু করে দিচ্ছি। তোমরা কিন্তু DSC2 বা সেক পেপারে কিন্তু নোটস কিনতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। বোঝা গেছে? এবার প্রথম 5 মার্কসের প্রশ্ন আমি এইভাবে রেখেছি, যদিও আমার নোটস মুখস্থ করলে অফিস স্টাডিজ থেকে 5 মার্কসের প্রশ্ন সেপারেটলি করতে লাগবে না। প্রত্যেক কটা লাইন তুলে দিয়ে আমি কিন্তু ডিসক্রাইব করে দিয়েছি, ওখানটায় সেপারেটলি করতে লাগবে না। বাট তাও যদি তোমরা যারা নোটস কিনো নি বা সেপারেটলি করতে চাইছো, এইভাবে করতে পারো বা এইভাবে আসতে পারো তোমাদের পরীক্ষাতে। ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ স্টাডিজ অ্যাজ মেনশনড ইন দ্য অফিস স্টাডিজ। তোমরা দেখবে রিডিং ম্যাক দ্য ফুল ম্যান অ্যান্ড কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড ওয়েটিং অ্যান এক্সাক্ট ম্যান, এটা কিন্তু সর্বপ্রথম আমি এই প্রশ্নটা রেখেছিলাম যখন আমি প্রথম ভিডিও পোস্ট করি। দেন অনেকে নর্মাল হচ্ছে কি এই প্রশ্নগুলোই নর্মালি যেগুলো আমি প্রথম দিকে পোস্ট করে আসছি, দেন সেইগুলোই হুবাহু চেঞ্জও করছে না, অর্ডার তো চেঞ্জ কর ভাই, সেটাও করছে না, হুবাহু তুলে দিচ্ছে। খুব বাজে একটা ব্যাপার, সরি। তো প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে, আদারওয়াইজ একটা কোটেড লাইন তো দিতে পারে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোটেড লাইন হচ্ছে কি যে এই কোটেড লাইন এবং তারপরে এই কোটেড লাইন, যে হোয়াট ডাজ বেকন মিন when he states that studies are for delight, for ornament and for ability in his essay। ঠিক আছে? তো এখান থেকে তুমি ডিরেক্টলি 5 মার্কস একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার আসে হচ্ছে কি তোমার ড্রিম চিলড্রেন থেকে। ড্রিম চিলড্রেনে একটা ফ্রেজ তুলে প্রশ্ন দেয়, যেমন বিজি আইডল ডাইভার্সন, এটা কিন্তু একটা ফ্রেজ তুলে প্রশ্ন দেয়। এই ফ্রেজ তুলে প্রশ্নটা আগে করবে, দেন এই প্রশ্নটা অনেকভাবে ঘুরে ফিরে দিতে পারে, যে ডিসকাস দ্য থিম অফ নস্টালজিয়া অ্যান্ড লস ইন ড্রিম চিলড্রেন, ক্যারেক্টার অফ দ্য গ্র্যান্ডমাদার ফিল। গ্র্যান্ডমাদার ফিলটা অতটা ইম্পর্টেন্ট নয় যদিও, বাট হাউ ডাজ চার্লস ল্যাম্ব পোর্ট্রে হিজ ব্রাদার জন, জেমস এরিয়া বলে যাকে মেনশন করা আছে সেটা, বা এন্ডিংটা, বা রোল অফ হচ্ছে কি চিলড্রেন, বা ন্যারেটরের যে রোলটা, এবং একটা কোটের লাইন তুলে প্রশ্ন দেয় যে উই আর নট অফ অ্যালিস নট অফ, এখানটা আই থিঙ্ক মিস্টেক্স আছে, একটা কোটের লাইন তুলে কিন্তু প্রশ্ন দেয়। ঠিক আছে? তো বেসিক্যালি এই কোটের লাইনটাও কিন্তু ভালো করে একটুখানি দেখে যাবে। এই কোটের লাইনটা লাস্টের দিকে বলে কিন্তু ড্রিম চিলড্রেনের শেষের দিকে, যখন বাচ্চাগুলো আবসা হয়ে যাচ্ছে, তো সেই টাইম পিরিয়ডের সময় কিন্তু এটা বলে। তো কোটের লাইনটা তুলে কিন্তু প্রশ্ন দিতে পারে, আদারওয়াইজ এরকম একটা ফ্রেজ তুলে কিন্তু প্রশ্ন দেবে তোমাদের। বুঝা গেছে? নেক্সট আসি হচ্ছে কি তোমাদের টেম্পোরারি ম্যাটার থেকে। টেম্পোরারি ম্যাটারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফর 5 মার্কসের জন্য সেটা হচ্ছে এটা, ডিসক্রাইব এনি টু থিংস দ্যাট সুকুমার কনফেসড টু শোভা ইন দ্য ইভিনিংস দ্যাট স্পেন্স টুগেদার। টু থিংস যেটা কনফেস করেছিল দেন সেটা, বা বলতে পারে হাউ হ্যাজ রাইটার পোর্ট্রেড দ্য ক্যারেক্টার অফ দ্য শোভা ইন টেম্পোরারি ম্যাটার। নেক্সট হচ্ছে কি তোমাদের বলতে পারে যে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য কনফেশনাল গেম ইনিশিয়েটেড বাই শোভা, বা বলতে পারে থিম অফ কমিউনিকেশনস আইসোলেশন অ্যান্ড স্টোরি, বা বলতে পারে ডিসকাস দ্য টেম্পোরারি ম্যাটার অ্যাজ দ্য ইন্টারাকশনস বিটুইন দ্য অ্যাক্টিভ উইমেন অ্যান্ড দ্য প্যাসিভ উইমেন। ঘুরবে কিন্তু দিতে পারে। তো এটা কিন্তু 5 মার্কস জন্য করে রাখবে, 50 মার্কস জন্য করতে হবে না।
অ্যান্ড তোমার হচ্ছে ক্যারাবির থেকে ফর 5 মার্কসের জন্য এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা কথা বলে দিই, ক্যালকাটা মেথডের হিস্ট্রিতে 5 মার্কসের জবে থেকে আসছে, সব থেকে বেশি 5 মার্কস, মানে 15 মার্কসের তো আমি কমন দিই, বাট সব থেকে বেশি 5 মার্কসের কোশ্চেন্স কিন্তু আমি কমন দিই। তো যেগুলো প্রশ্ন আমি রেখেছি দেন সেগুলো ভালোভাবে করে নিও, কম্বাইন করে নিও, তাহলে কিন্তু সুবিধা হবে তোমাদের, বুঝা গেছে? তাহলে অ্যালাবি থেকে ফর 5 মার্কসের জন্য কোনটা ইম্পর্টেন্ট? ব্রিফলি ডিসকাস দ্য পোর্ট্রেল অফ ম্যাঙ্গন সিস্টার্স, এটা মোস্ট ইম্পর্টেন্ট। বা বলতে পারে থিম, দ্য থিম ইন অ্যারাবি ইজ এ সার্চ ফর আইডিয়াল বিউটি ডিসকাস, বা বলতে পারে হু ওয়াজ দ্য ফর্মার tenant of the house in the short story Aravi, what belonging did the boy find in the house? এই দুটো প্রশ্ন কিন্তু ডিরেক্টলি পড়তে পারে, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু ডিরেক্টলি পড়তে পারে, ঘুরে ফিরে দিতে পারে। নেক্সট হচ্ছে কি তোমাদের লাস্ট পোর্শন শুটিং এলিফেন্ট থেকে একটা তোমাদের কোটেড লাইন তুলে প্রশ্ন দেয় যে হোয়াই ডাজ দ্য অরওয়েল সে হি ওয়ার্স এ মাস্ক অ্যান্ড হিজ ফেস ক্লোজ টু ফিট, এটা কিন্তু ডিরেক্টলি পড়তে পারে এই প্রশ্নটা। বা বলতে পারে রোল অফ ভার্মিস ক্রাউড, বা বলতে পারে হচ্ছে কি যে এইভাবে যে ডিসকাস দ্য ন্যারেটার্স আর্লি এক্সপিরিয়েন্স উইথ দ্য লোকালস, এবার বলতে পারে রোল অফ ন্যারেটার, বা বলতে পারে হোয়াই ডিড দ্য অরওয়েল নট ওয়ান্ট টু শুট দ্য এলিফ্যান্ট, এবার কিন্তু ঘুরে দিতে পারে। তো ওভারঅল যা প্রশ্ন দিয়েছি এর বাইরে মোটামুটি হচ্ছে কি যার কোশ্চেন্স পড়ার চান্স খুবই কম, পড়বে না ধরে রাখতে পারো। এখান থেকে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন 100% কাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? সো নর্মালি হচ্ছে কি যে কোশ্চেন্স কাউন্ট পেলে একটুখানি কমেন্ট করে দিও। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি তোমাদের সেক পেপারের মক টেস্ট পোস্ট করে দেবো, এবং সেক পেপারের যে রাইটিংগুলো রয়েছে তোমাদের, ওটাও ভাবছি তোমাদের হচ্ছে কি যে কয়েকটা রাইটিংগুলো বলে দেবো, ঠিক আছে? তো নর্মালি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে যে কবে আমি হচ্ছে কি একাডেমিক রাইটিংগুলো একটুখানি করে দেবো ইউটিউবে এসে। সো থ্যাংক ইউ।